আজ অনেকদিন পর গ্রামে বাড়ি যাচ্ছি। আসলে গ্রাম থেকে পালিয়ে আসার পর দীর্ঘ 12 বছরে গ্রামের বাড়িতে যাওয়া হয় না। কেন গ্রাম থেকে পালিয়ে আসছি সেটা না হয় একটু পরে বলি। কেন জানি না, মা বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাই যাচ্ছি। হয়তো বা মা বাবাও আমাকে চিনতে পারবে না, কারণ আমি তো আর আগের আমি নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছি। এই যা, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। তাহলে চলুন আগে আমার পরিচয় পর্বটা দিয়ে দিই। আমি হলাম রাজ। এই রে, বাস চলে আসছে। আপনাদের সঙ্গে পরে কথা হবে, আগে বাসে উঠে পড়ি। তারপর বাসে উঠে সিটে বসে পড়ি। সিটে বসতেই দু চোখ বন্ধ করতেই সেই 12 বছর আগের কাহিনীগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। লেখাপড়ায় অনেক ভালো ছিলাম। আমি ছিলাম সব শিক্ষকের চোখের মণি। পড়ালেখায় ভালো ছিলাম বলে সবাই আমাকে খুব ভালোবাসতেন। একদিন আমি স্কুলে যাওয়ার পথে রিয়া, আমার ক্লাসমেট, আমার পথ আটকায়। এই রাজ, দাঁড়াও। বলো, কি বলবে? না, তেমন কিছু বলবো না, চলো একসাথে স্কুলে যাই। চলো তাহলে। তারপর আমরা দুজনে চুপচাপ করে হাঁটতে লাগলাম। আর আমি এমনিতেও মেয়েদের সঙ্গে একটু কম কথা বলি। ওই, তুমি চুপ করে আছো কেন? তাহলে কি করব? রাজ, তোমাকে না আমার খুব ভালো লাগে। তোমার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানেটা হলো আমি তোমাকে ভালোবাসি। হাসছো কেন তুমি? আমি কি কোনো হাসির কথা বলেছি নাকি? তা না হলে কি? এই, আমাদের বয়স কত, হ্যাঁ? আর তাছাড়া ভালোবাসা কি সেটা তো এখনো তো বুঝি না। মানে? দেখো, প্রেম ভালোবাসা বাদ দিয়ে সামনে পরীক্ষা, সেদিকে মন দাও, বুঝলে? এই কথা বলে আমি একাই স্কুলে চলে আসি, কিন্তু রিয়া আর আসেনি। তারপর আমি ক্লাস করতে থাকলাম। তখন একজন লোক এসে বলে বাবা নাকি আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি আমাদের বাসায় অনেক মানুষ। আমি ভাবলাম হয়তোবা তারা বাবার কাছে আসছে, কারণ আমার বাবা ছিলেন একজন চেয়ারম্যান। তাই আমি সেই দিকে খেয়াল না দিয়ে সোজা ঘরে ঢুকতে যাব। তখনই দেখি রিয়াও আমাদের বাসায়। কি ব্যাপার, রিয়া এখানে কেন? কিছুই তো বুঝতে পারছি না। সামনে তাকিয়ে দেখি আমার দিকে বাবার রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবার এমন তাকানো দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। তারপর বাবা আমার কাছে এসে কষে একটা চড় মারলেন এবং বলতে লাগলেন, তুই আমার ছেলে হয়ে এত বাজে একটা কাজ করবি ভাবতেও পারি নাই আমি। ওই, তোর বয়স কত, হ্যাঁ? যে এমন বাজে চিন্তা তোর মাথায় আসলো কি করে? আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তুই যে আমার ছেলে সেটা বলতে এখন আমার লজ্জা হচ্ছে। বাবা, আমি কি করেছি যার জন্য তুমি আমাকে এভাবে মারছো? এত বড় অপরাধ করে আবার জিজ্ঞেস করা হচ্ছে কি করেছিস? ওই, তুই রিয়াকে কেন বাজে কথা বলছিস, তার উপর আবার ছি ছি, আমি আর মুখে আনতে পারছি না। যা বাবা, আমি আমার রিয়াকে কখন বাজে কথা বলছি? দেখুন চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে বলে আজ এই অল্প বয়সে বাজে কাজ করার সাহস পাইছে। তাই আমরা সকলেই আপনার কাছ থেকে ন্যায় বিচার চাই। শুনুন, আপনারা সবাই জানেন যে আমি কোনো অবিচার করি না। আর আজ তাই নিজের ছেলে যেহেতু অপরাধ করছে, তাই তার সময়ও ন্যায় বিচার করব। বাবা, বিশ্বাস করো, আমি রিয়াকে কোনো কিছুই বাজে কথা বলিনি। চুপ কর শয়তান, তোর জন্য আমার মান সম্মান যা আছে সব গেছে। আমি আর তোর একটা কথাও শুনতে চাই না। আমি আর কিছু বললাম না, কারণ আমার কথা কেউ এখন বিশ্বাস করবে না। রিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। শুনুন সবাই, যেহেতু রিয়া ও রাজ দুজনেই এখন ছোট, তাই তাদের প্রাপ্ত বয়স হলে রিয়ার সাথে রাজের বিয়ে দেওয়া হবে। তারপর বাবার কথা শুনে সবাই হাসি মুখে বাসা থেকে যে যার বাসায় চলে গেলেন। সবাই যাওয়ার পর বাবা আমাকে রুমে আটকে লাঠি দিয়ে অনেক মারছিল। আমি শুধু চিৎকার করে বলছিলাম, বাবা আমি কিছুই করিনি। কিন্তু বাবা আমার কোনো কথা শুনছিলেন না। মা বাবাকে অনেক বলার পর আমাকে আর মারলেন না। বিশ্বাস করো মা, আমি কিছুই করিনি। আমি জানি বাবা, তুই এসব কখনো করতে পারিস না। তারপরে আমি রাতে ঠিক করলাম আমি আর এই গ্রামে থাকবো না। তাই রাতের আধারেই গ্রাম থেকে পালিয়ে যাই। ভাইজান, নামবেন না? ও হ্যাঁ, পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে চলে আসছি টেরই পাইনি।
তারপরে বাস থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখলাম গ্রামটা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কিছু যেন চিনতেই পারছি না। তারপর রাস্তার ধারে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আর আমি সাথে সাথে রাস্তার পাশে পড়ে যাই। গাড়ির গতি কম ছিল বলে তাই বেশি কিছু হয়নি, ডান হাতটা একটু কেটে গেছে। তারপর গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক আমার কাছে এসে বললেন, আরে বাবা, তুমি ঠিক আছো তো? আমি লোকটার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ এই লোকটাই তো আমার বাবা। এতদিন পরে আমার বাবাকে চিনতে একটুও সমস্যা হয়নি, কিন্তু বাবা আমাকে চিনতে পারেনি, আর চেনার কথাও না। আমি এক মনে তাকিয়ে আছি তার দিকে। তারপরে সে আবারও বলতে শুরু করলো, না আঙ্কেল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আসলে বাবা মোড়ের উপর তো, তাই আমি খেয়াল করতে পারি নাই। তোমার কিছু হয় নাই তো? আরে তোমার হাত, ডান হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে। দেখি হাতটা এদিকে দাও তো। আমি হাতটা এগিয়ে দিতেই গিয়ে থেমে গেলাম, কারণ আমার হাতে একটা জন্মের দাগ আছে। দেখলে বাবা আমাকে ঠিকই চিনতে পারবে। তাই আমি বললাম, না আঙ্কেল, সমস্যা নেই, হালকা একটু কেটেছে, ওতে কিছু হবে না। কোনো ক্ষতকে ছোট করে দেখতে নেই, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর অনেক জোরাজোরি করার পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে বললাম ডান হাতে যে এমনভাবে ব্যান্ডেজ করে দেবে যেন আমার হাতের জন্মের দাগটা যেন দেখা না যায়। ডাক্তারও তাই করলো। ব্যান্ডেজ করা শেষে বাইরে আসতেই বাবা বললেন, দেখছো, তুমি বললে ছোট একটু কাটছে, তাহলে এত বড় ব্যান্ডেজ কেন? আসলে আঙ্কেল, পুরো কথা বলতে না দিয়েই। বুঝতে পারছি, তুমি আমাকে মিথ্যে বলেছ। তা তোমাকে তো এই গ্রামে নতুন দেখছি, কার বাড়িতে বেড়াতে এসেছো? না আঙ্কেল, আমি শহরে থাকি আর গ্রামে ঘুরতে আসছিলাম। ও আচ্ছা। আচ্ছা আঙ্কেল, এখানে থাকার মতো কোনো ভালো হোটেল আছে কি? কেন হোটেল খুঁজতেছো? যে কয়েকদিন থাকবো সে কয়েকদিন থাকার জন্য একটা জায়গা দরকার, তাই ভাবছিলাম একটা হোটেলে থাকবো। আরে হোটেলেই থাকবে কেন? তুমি হচ্ছ আমাদের গ্রামের মেহমান, তাই তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে। না আঙ্কেল, আমি আপনার বাসায় থাকতে পারবো না। আরে কেন পারবে না? আর আমার কারণে তোমার হাতের এই অবস্থা, তাই তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমার নিজেকে আর অপরাধী মনে হবে না। আচ্ছা ঠিক আছে। বাবার কথা শুনে না করতে পারলাম না। তাছাড়া মার কাছ থেকে দেখার জন্য একটা বড় সুযোগ পাবো। তারপর গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে পৌঁছানো মাত্রই আমাদের দিকে একটা মহিলা আসতে লাগলো। আমি তার মুখ দেখে চিনতে পারলাম এটাই আমার মা। তারপর মা বললেন, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, পথে একটা অ্যাক্সিডেন্ট হয়। সে কি, তোমার কিছু হয়নি তো আবার? না, আমার কিছু হয় নাই। তা তুমি কে বাবা? আমি মাকে সালাম করে বললাম। আমাকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে বাবা বললেন, আরে এর সাথেই তো আমার গাড়ির ধাক্কা লাগে। তা তোমার নামটা কি বাবা? আমার নাম জীবন। মিথ্যা বললাম। দেখলাম মা আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কিছু বলছে না। কি হলো? আরে এভাবে কি ছেলেটাকে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে নিয়ে যাবে? ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো বাবা, ভেতরে এসো। তা বাবা, তুমি কোথা থেকে এসেছো? জি, ঢাকা থেকে। এর আগেও কি কোনোদিন এই গ্রামে এসেছিলে নাকি? না, এইবারে প্রথম আসলাম। কেন জানি না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার আপন কেউ। মার কথা শুনে আমার দু চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। আমি তাড়াতাড়ি করে চোখের পানিগুলো মুছে ফেললাম। তারপর মা আমাকে একটা রুম দেখে দিয়ে বললেন, নাও বাবা, তুমি এই রুমটাতেই থাকবে। আচ্ছা। আমি তাহলে আসি কেমন বাবা? তুমি বরং একটু রেস্ট নাও, আর কিছু দরকার হলে আমাকে বলবে, কেমন? ঠিক আছে। আবার লজ্জা পেও না যেন। এই কথা বলেই মা চলে গেলেন। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম আর ভাবতে লাগলাম, বাড়িতে তো শুধু মা আর বাবাকে দেখছি, তাহলে মিম কোথায়? মিমকে তো দেখছি না। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মিম হলো আমার ছোট বোনের নাম। তারপর একটু পরে রাতে খাবারের জন্য বাবা আমাকে নিচে ডাকছিল। তোমার হাতের অবস্থা এখন কেমন?
জি আঙ্কেল, এখন অনেক ভালো আছি। তাহলে চলো একসাথে বসে রাতের খাবার খেতে খেতে কথা বলা যাবে। আচ্ছা আঙ্কেল, চলেন। রাতে খাবারের কথা শুনে মনটা অনেকটা আনন্দে ভরে গেল। আহ, আজ কত বছর পর মায়ের হাতে রান্না খাবো। আমার যে আর তরই সইছে না। খাবারের টেবিলের সামনে গিয়ে আমি তো অবাক। আমি অবাক হওয়ার কারণ আছে। মা ছাড়া আবারও খাবারের টেবিলে দুজন মেয়ে বসছিল, কিন্তু আমি তো কাউকে চিনতে পারছি না। আমি যেতেই তারা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। ওহো বাবা, তুমি এসেছো? নাও নাও বসো। তারপর আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমার সামনে একটা মেয়েও আছে, কিন্তু আমি চিনতেই পারছি না। আর তাছাড়া এরা দুজন কারা? মাথা নিচু করে খাবার খাচ্ছিলাম, এমন সময় বাবা বললেন, ও, তোমাকে তো বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় নাই। শোনো বাবা, এ হচ্ছে আমার মেয়ে। আমার সামনে যে মেয়েটা বসেছিল তার পাশের জনকে দেখিয়ে দিয়ে বললেন, বাহ, আমার সেই আদরের ছোট বোনটা আজ কত বড় হয়ে গেছে। মনে মনে বললাম, এটা যদি মিম হয় তাহলে আমার সামনে যে মেয়েটা বসে আছে তাহলে সেটা কে? আমার যতদূর মনে আছে আমার তো আর কোনো বোন ছিল না, তাহলে এই মেয়েটা কে? খাবার খাচ্ছি আর এসব ভাবছি, তখনই বাবা সেই মেয়েটাকে দেখিয়ে দিয়ে বললেন, আর এ হচ্ছে এ বাড়ির বউ, মানে আমার ছেলের বউ। বাবার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এসব কি বলছে বাবা? ছেলের বউ? কিন্তু তার ছেলে তো একটাই, সেটা হচ্ছে আমি। না, আমি আর কিছুই বুঝতে পারছি না, কিছুই ভালো লাগছে না। কি বলছে এসব? তারপর আমি ব্যাপারটা বোঝার জন্য বাবাকে জিজ্ঞাসা করলাম, তা আঙ্কেল, আপনার ছেলেকে তো দেখছি না। আমার কথা শুনে সবার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। তারপর বাবা বললেন, ও নেই। ওহ, সরি আঙ্কেল। আরে তুমি যেটা ভাবছো সেটা নয়। তাহলে? 12 বছর আগে আমাদের ওপর রাগ করে সে চলে গেছে। জানি না আজও বেঁচে আছে কি না। না, আমার ছেলে মরতে পারে না। আমি জানি সে বেঁচে আছে, আর একদিন ঠিকই সে আমার কোলে ফিরে আসবে। কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলতে লাগলেন। মার কান্না দেখে মনে হচ্ছে মাকে এখনো জড়িয়ে ধরে বলি, মা, তোমার মন ঠিকই বলছে, আমি মরিনি, আমি বেঁচে আছি। কিন্তু কিছুই বলতে পারলাম না। মার কান্না দেখে আমার চোখের কোণে পানি চলে আসলো। আর তখনই আমার সামনে বসে থাকা মেয়েটা মন খারাপ করে খাবারের টেবিল থেকে উঠে চলে গেলেন। তারপর মিম বলতে লাগলো, বাবা, তুমিও না কিছু বুঝো না, এসব কথা না বললে কি হতো না? কি করবে মা? কেন জানি না, রাজের কথা আজ খুব মনে পড়ছে। না জানি আমার ছেলেটা আজ কোথায় আছে, কেমন আছে। এই কথা বলে আবার কান্নাকাটি করতে থাকেন। আমিও আমার খাবার শেষ করে যত দ্রুত সম্ভব রুমে চলে আসলাম। আর একটু সময় থাকলেই নিজেকে হয়তোবা কন্ট্রোলই করতে পারতাম না। তারপর ঘুমাতে গেলাম, কিন্তু একটা কথা কিছুতে মাথায় আসছে না। কে এই মেয়েটা, আর কেনই বা বাবাকে এই মেয়েটা ছেলের বউ বলছে? না, আমি আর কিছুই ভাবতে পারছি না। সারাদিন জার্নি করাই শরীরটা ক্লান্ত করছিল, তাই তখনই ঘুমিয়ে গেছি, কিন্তু টেরই পাইনি। অনেক সকালে ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম একটু ছাদে যাই। শীতের কুয়াশার আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। খুব ভালো লাগছিল এই আবহাওয়াটাকে। আজ অনেক বছর পর ছাদে উঠলাম। যখন বাড়িতে ছিলাম তখন এই ছাদে সবসময় পড়তাম। পুরনো কথাগুলো ভাবছি। কিছুক্ষণ পরে দেখলাম বাবাও ছাদে আসছেন। এসে আমাকে বললেন, জীবন বাবা, তুমি এখানে? জি আঙ্কেল, একটু ছাদে ঘুরে দেখছিলাম আর কি। চলো তাহলে বাইরে থেকে ঘুরে আসা যাক। জি আঙ্কেল, চলুন তাহলে যাওয়া যাক। তারপরে আমি বাবার সাথে ছাদ থেকে নেমে তখনই বাবা একটি রুম দেখিয়ে দিয়ে বলল, এটা হচ্ছে আপনাদের রুম? তুমি জানলে কি করে? এই রে, কি বলে ফেললাম আবার মনে মনে। কি হলো, চুপ করে আছো যে? না মানে আঙ্কেল, আন্দাজে বললাম আর কি। তোমার আন্দাজটা তো খুব ভালো। কি যে বলেন না আপনি। তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে আসলাম। নিচে নামতে নামতে আমি আমার রুমের দিকে একবার তাকিয়ে দেখি রুমটা তালা দেওয়া। তাই আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, এই রুমটাতে তালা দেওয়া কেন? এই রুমটা হচ্ছে আমার ছেলের, আর এই রুমটা বৌমা প্রতিদিনই গুছিয়ে রাখে, আবার তালা দিয়ে রাখে। তারপর বাবাকে আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম না। দুজনে বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে চলে আসলাম। দুপুরে খাবারের পর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে যাওয়া যাক।
যেই ভাবা সেই কাজ। ছাদে যাওয়ার সময় দেখলাম আমার রুমটা খোলা, তাই কোনো কিছু না বুঝেই সোজা প্রবেশ করলাম। রুমে ঢুকতে তো আমি অবাক, কারণ এত সুন্দর করে রুমটা গোছানো হয়েছে যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমি রুমটার চারপাশে তাকিয়ে নিলাম। ছোটবেলার সবকিছু ঠিকঠাকই আছে, আমি যেভাবে রেখেছিলাম সেইভাবেই আছে। এই, আপনি এই রুমে কি করছেন? না মানে ভেকা জায়গা খেয়ে। জানেন না এই রুমে আসা নিষেধ? যান, এখনই এই রুম থেকে বেরিয়ে যান। আচ্ছা যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। কি কথা বলুন? এই রুমটা কার? যদিও আমি জানি, তারপরেও মিথ্যা বললাম। এটা আমার স্বামীর আর আমার রুম। কেন, কোনো সমস্যা? হায় হায়, সমস্যা মানে? এত বড় সমস্যা? মনে মনে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা যাচ্ছি, কিন্তু আপনার নামটা কি জানতে পারি? না, এবার যান তো, একদম বিরক্ত করবেন না। না, আপনার নামটা তো অদ্ভুত। ওটা আমার নাম না। তাহলে আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়া। কি? অবাক হলেন মনে হয় আমার নামটা শুনে। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম, এই রিয়ার জন্য আমি 12 বছর আগে আমার গ্রাম ছেড়েছি, আমার পরিবারকে ছেড়েছি। আবার সেই রিয়াই আমার বাবাকে কেন তার বউয়ের মর্যাদা দিয়ে রেখেছে। না, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। কালকেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যদিও বা এতদিন পর বাবা মা বোনের কাছে পেয়েছি, এতটুকুই আমার কাছে অনেক। রাতের বেলা আর খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন ভাইয়া বলে চিৎকার করলো। আমি চোখ খুলে দেখি মিম। আরে আপনি এত সকালে আমার রুমে? কি হলো, কথা বলছেন না কেন? ভাইয়া, আরে কি করছেন? আর কে আপনার ভাইয়া? আমি তো জীবন। তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভাই রাজ। আরে আপনার কথা ভুল হচ্ছে, আমি আপনার ভাইয়া নই। কি? আমি ভুল করছি? তাহলে এই ডাকটা কিসের? এই রে, এখন কি বলি? কাল রাতে তো ব্যান্ডেজ করতে ভুলে গেছিলাম মনে মনে। কি হলো বল, চুপ করে আছিস কেন? এটা কেটে যাওয়ার দাগ। না, কেটে যাওয়ার দাগ এমন হয় না। আরে হ্যাঁ, ছোটবেলায় আমার কেটে গিয়েছিল, সেই দাগ হবে হয়তো। আচ্ছা, একটু দাঁড়াও। এই কথা বলে চলে গেল। একটু পর হাতে কি যেন নিয়ে আসলো, এসেই বলল, এটা কি? এই ছোট ছেলের হাতের দাগের সাথে দেখি আমারও হাতের দাগের মিল আছে। শুধু দাগের মিল না, এই ছবিটাও তোমার। আরে না। আচ্ছা, তুমি আমার মাথায় হাত রেখে সত্যি কথা বলো তো, যে তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভাই রাজ না। এখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই ওর মাথা থেকে হাত সরিয়ে নিলাম। কি হলো, কিছু বলছিস না কেন? আমি জানি তুই কিছু বলতে পারবি না, কারণ তুই আমার সেই ভাই রাজ। হ্যাঁ রে পাগলি, আমি তো সেই হারিয়ে যাওয়া ভাই। মিমকে জড়িয়ে ধরে, বাবা মা তোমরা কোথায়? এই রে, কি করছিস তুই? মা বাবাই কেন ডাকছিস? কতদিন পর তোমাকে পেয়েছি, এই খুশির খবরটা বাবা মাকে দিতে হবে না? না, তুই মা বাবা এমনকি কাউকে এই কথাটা বলতে পারবি না। আর যদি বলিস তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কোনো দিনও ফিরে আসবো না। না ভাইয়া, না, প্লিজ তুই আর এমন কথা বলিস না। আমি কাউকে বলবো না, কিন্তু তুই আমাদের ছেড়ে কোথাও যাস নে। কি হয়েছে রে মিম, এত চিৎকার করলি কেন? দেখো না মা, ভাইয়া বলছে সে নাকি নাস্তা করবে না। কেন বাবা, কি হয়েছে? নাস্তা করবে না কেন? না মানে শরীরটা ভালো লাগছে না। তা বললে কি করে হয় বাবা, রাতেও তুমি কিছু খাওনি, এখন কিছু খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। আচ্ছা আন্টি, আপনারা যান, আমি আসছি। বাবা, তাড়াতাড়ি এসো। এই কথা বলে তারা সবাই চলে গেল, কিন্তু মিম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই দেখে আমি ওকে বললাম, কি রে, এমন করে তাকিয়ে আছিস কেন? ভাইয়া তুই কি? হ্যাঁ, মানে কি বলছিস আবল তাবল? তোর কি কষ্ট হয় না? আমার আবার কিসের কষ্ট? এতগুলো বছর পর বাবা মাকে কাছে পেয়েও তাদেরকে বাবা মা বলে ডাকতে পারছিস না, এতে তো কষ্ট হচ্ছে না? কষ্ট হলেও বা কি আর করার আছে? ভাইয়া তুই বাবা মাকে সত্য কথা বলে দে। জানিস বাবা মা তোর জন্য কত কষ্ট পায়। সেই সময় এখনো আসনি রে বোন, আসলে বলে দেব। আচ্ছা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। এই কথা বলে মিম চলে গেল,
আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে সবাই নাস্তে করে একটু রেস্ট নিলাম। বিকেলে মিম এসে বলল, ভাইয়া চলো আমরা ঘুরতে যাব। কোথায় যাবি? চলো তোমাকে গ্রাম ঘুরাই দেখাই। আচ্ছা চল তাহলে। এই কি করছিস? কেন, আমি আবার কি করলাম? হাতের ব্যান্ডেজ কোথায়? এই রে, একদম মনে ছিল না। এই অবস্থায় বাইরে গেলে তো আমি ধরা পড়ে যেতাম। এখন ব্যান্ডেজটা করে নাও। তারপরে মিমের সাথে গ্রাম ঘুরতে গেলাম। গ্রামটা আসলে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা মিম, একটা কথা বলবি? কি কথা ভাইয়া? রিয়া কেন আমাদের বাসায়, আর কেনই বা তাকে আমার বউ বলছে? সে অনেক কথা। তাহলে বল আমাকে। তুমি যেদিন রাতে বাড়ি থেকে চলে গেলে, মা যখন সকালে দেখলো তুমি রুমে নেই, তখন মা চিৎকার দিয়ে আমাদের সবাইকে ডাকে। রাজের বাবা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে? সাত সকালে এত চিৎকার করছো কেন? রাজ রুম খুলছে না, এত ডাকলাম। কি বলো, এসো দেখি, সরো। তুমি একটু দেখো তো। রাজা বাবা, রাজ, দরজা খোল বাবা। কি হলো? আমার ছেলে দরজা খুলছে না কেন? হয়তো ঘুমায় আছে। ঘুমিয়ে থাকলেও তো এত ডাকার পরও কেন খুলছে না? আমার ছেলেটা আবার কিছু হলো না তো? কি সব আবল তাবল বলছো? চুপ করো তো। তোমায় বললাম ছেলেটাকে এত মেরো না। আহ, চুপ করে থাকতে পারো না একটু? দেখি দরজাটা ভেঙে ফেলি। দরজা ভাঙার পর এ কি, রুমে তো কেউ নেই। রাজ, রাজ, বাবা আমার, কোথায় তুই? না, রুমে কোথাও তো নেই। তাহলে ছেলেটা গেল কোথায়? এদিকে এসো। কি হয়েছে? জানাটা ভাঙা কেন? তাই তো দেখছি। তবে কি রাজ? বলো কি তবে? রাজ কি বাড়ি থেকে চলে গেছে? না, আমার ছেলে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আমি কিছু শুনতে চাই না। তুমি যেভাবে পারো আমার ছেলেকে আমার কাছে খুঁজে এনে দাও। তারপর বাবা গ্রামের সব জায়গায় লোক পাঠিয়ে দিল তাকে খোঁজার জন্য। আস্তে আস্তে গ্রামের সবাই জেনে গেল তুই বাসা থেকে পালিয়ে গিয়েছিস। মা বাবা এমনকি প্রত্যেকটা গ্রামের মানুষ তোকে খুঁজছে। যখন তোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা শুনে রিয়া সুইসাইড করতে চায়। আর তখনই বাবা তাকে দেখে ফেলে। বাবার জন্য রিয়া আর সুইসাইড করতে পারেনি। পরে যখন বাবা ওর কাছে জানতে চায়, যে তখন সে তার সাথে সব ঘটনাগুলো সত্য খুলে বলে। এটা শুনে রিয়ার বাবা তো রিয়াকে অনেক মারতে থাকে। তারপর বাবা বলেন, এ কি, কি করছেন আপনি? এসব, ওকে মারছেন কেন? চেয়ারম্যান সাহেব, আপনি সরে যান। ওকে তো আমি আজ মেরেই ফেলবো। এমন মেয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। আপনি জানেন না রিয়া আমার বাড়ির বউ? তার উপর ওর গায়ে আপনি হাত তুলছেন? বাবার কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। এত কিছুর পরেও এই কথা বলছেন, হয়তো কখনো কেউ ভাবতেও পারেনি। এ কি বলছেন আপনি? এর জন্য আপনার নিরাপদ? ছেলে আজ বাড়ি ছাড়া। সে যাই হোক না কেন, ও ছোট মানুষ, না বুঝে এসব করছে। আর আমি জানি আমার ছেলে একদিন ঠিকই আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু কোনো কিন্তু নয়। আর রিয়া আজ থেকে আমাদের বাড়িতে থাকবে। তারপর বাবা রিয়াকে আমাদের বাসায় নিয়ে আসেন। মা সবকিছু শুনে প্রথম রিয়াকে একদম দেখতে পারতেন না, কিন্তু আস্তে আস্তে যখন রিয়া বড় হতে থাকে, তখন ওর ব্যবহারে মা তাকে আপন করে নিয়েছেন। কি এমন ব্যবহার করেছেন যে মা ওকে মেনে নিলেন অবাক হয়ে। শোনো তাহলে। বল। ও সবসময় মন খারাপ করে তো রুমে গিয়ে বসে থাকতো। মা ওকে অনেক খারাপ কথা বলতো, কিন্তু কোনো কথাই বলতো না, মাথা নিচু করে সব কথা শুনতো। বাবা একদিন খাবার টেবিলে বললেন, রিয়া কোথায়? ওকে তো দেখছি না। তুমি আবার ওকে ডাকছো কেন? মেয়েটা রাতার খাবার খাবে না? ও পরে খেয়ে নিবে। পরে খাবে কেন? আর পরে কার সাথে খাবে? মিম্মা, তুই একটু গিয়ে রিয়াকে ডেকে নিয়ে আসতো। আচ্ছা যাচ্ছি। তো আমি বুঝি না তুমি কেন ওই মেয়েটাকে এত প্রশ্রয় দিচ্ছ।
যার জন্য নিজের ছেলে আজ ঘর ছাড়া। দেখো, ছোট মানুষ না বুঝে এসব কিছু করেছে, আর ও খুব ভালো মেয়ে। ভালো মেয়ে না ছাই। দেখো, ভালো মেয়ে না হলে কি ও রাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনো সুইসাইড করতে যেতে পারতো। শোনো, তুমি আর ওর সামনে এসব বিষয় নিয়ে কোনো কথাই বলবে না। বাবা বাবা, রিয়া আপু বলছে ও নাকি খাবে না। রিয়া কোথায় এখন? আপু তো ভাইয়ার ঘরে। যাও, ওকে নিয়ে আসো। তারপর মা রিয়াকে ডাকতে গেলেন। রিয়া, চুপ করে না থেকে তাড়াতাড়ি খেতে এসো। তারপর রিয়া মার পিছন পিছন খাবার টেবিলে চলে আসলো। তারপর বাবা বললেন, দেখ মা, এভাবে না থেকে কাল থেকে আবার স্কুলে যাবে, বুঝলি? রিয়া আর কোনো কথা বলেনি, এভাবে লেখাপড়া শেষ করলো। আর বাবা একদিন রিয়াকে ডেকে বললে, মারে, অনেক বছরই তো হলো, রাজের কোনো খোঁজ খবর কিছুই নেই, তাই বলছিলাম কি। মা আবার কি বলবে। এই কথা শুনে রিয়া কি বলবে কিছুই বুঝতে পারছে না। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, বাবা, আমার অপরাধ নেবেন না। আমার যদি বিয়ে হয় তবে রাজের সাথেই হবে, আর স্বামী হিসাবে আমি কাউকে চাই না। তাহলে আমি এইভাবে চিরটা কাল ওর জন্যই অপেক্ষা করব। তবে এই জীবনের আজকে ছাড়া আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই কথাগুলো বলে রিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। দেখলে রাজের মা, মেয়েটা রাজকে কতটা ভালোবাসে। দেখতেই তো পাচ্ছি। মেয়েটা সেই ছোটবেলা থেকে রাজের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছে। হ্যাঁ মা, আর সব সময় ভাইয়ার ছবি ধরে কাঁদতে থাকে। জানি না ছেলেটা কোথায় আছে, শুধু দোয়া করি যেখানেই থাকুক না কেন সে ভালো থাকুক যেন। এরপর থেকে মা আর কোনোদিনও রিয়ার সাথে খারাপ ব্যবহার করতো না, সবসময় নিজের কাছেই রাখতো। এই ভাইয়া, তোর আবার কি হলো? না কিছু না, আচ্ছা চল। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাওয়া যাক, চল। তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসতেই বাবা বললেন, কিরে, তোরা দুজন কোথায় গিয়েছিলি? এই তো ভাইয়াকে গ্রামটা ঘোরাতে নিয়ে গেছিলাম। তা ভালো করছিস। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর ভাবছি, এভাবে আর কতদিন এখানে থাকবো? মানুষজন তো খারাপ ভাববে। না, এখানে আর থাকা যাবে না, যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে আমাকে চলে যেতে হবে। রাতে খাবারের সময় আমি বাবাকে বললাম, আঙ্কেল আমি কালকে চলে যেতে চাই। সে কি বাবা, আর কটা দিন থেকে যাও? না আঙ্কেল, অনেক দিন তো থাকলাম। আর কয়েকটা দিন থেকে যেতে পারতে বাবা। মা, মন তো চাই সারা জীবন তোমাদের সঙ্গে থেকে যাই, কিন্তু আমি তো সেটা পারবো না। কি হলো বাবা, চুপ করে আছো কেন? না আঙ্কেল, অনেকদিন তো হয়ে গেল। তাছাড়া ঢাকায় তো অনেক কাজ আছে, সেখান থেকে কালকে কল করেছিল, আমায় যেতে হবে। আচ্ছা, দরকার হলে যাও, তবে ছুটি পেলে কিন্তু অবশ্যই আমাদের গ্রামে বেড়াতে আসবে, কেমন? তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। একটু পরে মিম আসলো, এসেই বলতে লাগলো, ভাইয়া তুই সত্যি আমাদের ছেড়ে চলে যাবি? হ্যাঁ রে বোন, আমাকে যেতে হবে। ভাইয়া তাহলে কি তুই আর আসবি না? কে বলেছে রে পাগলি আমি আর আসবো না? আমি প্রায় প্রায় আসবো। তুই কি মা বাবার উপর এখনো রেগে আছিস? না রে, রেগে থাকবো কেন? তাহলে তাদেরকে তুই কেন বলছিস না যে তুই আমাদের সেই হারিয়ে যাওয়া রাজ ভাইয়া? কে বলেছে বলবো না? বলবো তো, এরপরে যখন আসবো তখন ঠিকই বলবো। তারপর মিমকে বিদায় দিলাম। সকালে চলে যেতে হবে, এটা হবে রাতে আর ঠিক মতো ঘুমাতে পারছি না। মনের ভিতর যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। এই কয়েকদিন এখানে কাটানোর সময়গুলো ভাবতে লাগলাম। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে রওনা দিলাম। মা, আমি যাই, ভালো থাকবেন, সালাম কর। যায় বলতে নেই, বুঝলে বাবা, বলো আসি। মা, আমি এখন আসি। চোখের কোণে পানি চলে আসলো। চলো, আমি তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে আসি।
না আঙ্কেল, আমি একাই যেতে পারবো। আরে চলো তো, আর কোনো কথা নয়। পাগলি বোন আমার, আমি এবার আসি, আর ভালোভাবে লেখাপড়া করিস। ভাইয়া তুমিও আবার এসো কিন্তু। আসবো তো। তারপর বাবা আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে আসলেন। আমি বাসের টিকিট সংগ্রহ করে বাবাকে বিদায় দিয়ে বাসে উঠতে যাব, তখনই দেখলাম বাবা রাস্তা পার হচ্ছেন এবং একটা গাড়ি চলে আসলো। আমি দৌড়ে গিয়ে বাবাকে ধাক্কা দিয়ে সরে দিলাম, আর গাড়িটায় সোজা এসে আমাকে ধাক্কা মারলো, আর আমি রাস্তার একপাশে পড়ে গেলাম। আস্তে আস্তে আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো এবং আমার দু চোখের পাতা বন্ধ হয়ে গেল। পরে আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম, নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। তারপর দেখলাম আমার মাথার কাছে একটা মেয়ে বসে আছে। আমার চোখ খোলা দেখে সে দৌড়ে বাইরে চলে গেল। একটু পরে দেখলাম কয়েকজন মানুষ এবং ডাক্তার আমার দিকে এগিয়ে আসছে। তারা আমার কাছে আসতে আমি বললাম, এ কি, আপনারা কারা, আর আমি এখানে কেন? ডাক্তার সাহেব, ও এমন বলছে কেন? ডাক্তার দাঁড়ান, আমি দেখছি। তারপর সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, ঠিক করে দেখুন তো, কাউকে চিনতে পারছেন না? না, সত্যি কথা বলছি, আমি কাউকে চিনতে পারছি না। এরা কারা? ভাইয়া সত্যি তুমি আমাদের কাউকে চিনতে পারছো না? আপনি কে, আর আপনি আমাকে ভাইয়া বলছেন কেন? বাবা ঠিক করে দেখ, আমি তোর মা। না, আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। ডাক্তার, আপনি একটু দেখেন, আমার ছেলে আমাদের কাউকে চিনতে পারছে না কেন? আমার মনে হয় মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ার কারণে ওর স্মৃতি নষ্ট হয়ে গেছে, এই জন্য সে আপনাদের কাউকেই চিনতে পারছে না। তাহলে কি ও আমাদের কোনোদিনও চিনতে পারবে না? দেখুন, এটা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। এত বছর পর ছেলেটাকে পেলাম, তারপরও সে আমাদের চিনতে পারবে না। তাহলে ওকে আমরা কবে বাড়ি নিয়ে যেতে পারবি? আজই নিয়ে যেতে পারেন, তবে তাকে দেখার জন্য সব সময় একজনকে থাকতে হবে। আমি থাকবো ওর সাথে সব সময়, এতে কোনো সমস্যা হবে না। আর তাছাড়া আমরা তো সবাই আছি। রাজ, এনারা হচ্ছে তোমার মা বাবা। কে রাজ? তুমিই তো রাজ। না, আমি রাজ না। তাহলে তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম আর আমি কিছুই তো মনে করতে পারছি না, মাথায় হাত দিয়ে। দেখুন, ওনাকে এত চাপ দিবেন না, আস্তে আস্তে সবকিছু মনে করানোর চিন্তা করুন। ভাইয়া আমাকে দেখো, আমি তোমার ছোট বোন। না, আমার তো কোনো বোন নেই। আমি কে? শোনো রাজ, শান্ত হও। এনারা হচ্ছে তোমার মা বাবা, তাদের সাথে তুমি এখন বাড়িতে যাবে। কিন্তু আমি তো তাদের চিনি না। আমি তো বলছি, তাই না? আর আমিও তো তোমাকে চিনি। আচ্ছা, তাহলে আমি যাব। তারপর সকলের সাথে বাইরে চলে আসলাম। এটা কি আপনাদের বাড়ি? এটা শুধু আমাদের বাড়ি না, এটা তোমারও বাড়ি। রিয়া আর মিম, তোরা দুইজন ওকে ওর রুমে নিয়ে যা, আর ওকে সব সময় খেয়াল রাখবি। আপনি কোনো চিন্তা করবেন না মা। ভাইয়া চলো। তারপর আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। বাহ, রুমটা তো খুব সুন্দর। কে থাকে এখানে? এটা তো তোমারই রুম, কেন তোমার মনে নেই? এটা আমার রুম, কিন্তু আমার তো কোনো কিছু মনে আসছে না। আচ্ছা, তোমার কিছু মনে করতে হবে না, তুমি এখন রেস্ট নাও, কেমন? আমরা পরে আসবো। তারপর তারা দুজন চলে গেলেন। আমি শুয়ে শুয়ে ভাবছি, আমি কে, আমি কি আগেও এখানে এসেছি কি না? এরা কারা? এরা কি সত্যি আমার পরিবার? না, আমি কিছুই মনে করতে পারছি না। মাথাটা ভীষণ ব্যথা করছে, কখন যে ঘুমিয়ে গেছে টেরি পাইনি। একটু পরে মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরে আরে, কি করছেন? কেন তোমার ভালো লাগছে না? আপনি এখানে কেন? রাতের খাবার খেতে চলো। আচ্ছা, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। না, আমি তোমাকে নিয়েই যাব। আচ্ছা, ওনারা যদি আমার মা বাবা আর বোন হন, তাহলে আপনিও কি আমার বোন হন নাকি? কি? আমি তোমার বোন হতে যাব কেন? হ্যাঁ, তাহলে কে আপনি? আরে গাধা, আমি তো তোমার বউ হই। আমি আবার বিয়ে করলাম কবে? আমার তো কোনো কিছু মনে আসে না। তোমাকে কিছু মনে করা লাগবে না, যাও এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। কিন্তু
আবার কিন্তু যাও বলছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবারের টেবিলের কাছে আসতেই মা বলল, বাবা তুই এসেছিস, বস এখানে। দেখ আমি তো সব প্রিয় খাবার রান্না করেছি। তারপর আমি খেতে লাগলাম। সত্যি খাবারগুলো অনেক ভালো হয়েছে। মনে হচ্ছে এর আগেও আমি অনেকবার এই খাবারগুলো খেয়েছি। খাবারগুলো শেষ হলেই সবাই মিলে আমাকে আমার রুমের কাছে নিয়ে আসলো। বাবা তুই এখন তুই শুয়ে থাক কেমন, আমরা গেলাম। আর কিছু দরকার হলে আমাদের ডাকিস। মা তুমি গিয়ে শুয়ে থাকো। আর তাছাড়া আমি আর ভাবি তো আছি, তাই না? হ্যাঁ, তোরা খেয়াল রাখিস। এই বলে বাবা মা চলে যেতে লাগলেন। এমন সময় বাবা বললেন, মিম, এই নে তোর ভাইয়ের মোবাইলটা। অ্যাক্সিডেন্টের সময় ওর পকেট থেকে পড়ে গিয়েছিল। মোবাইলটা তো বন্ধ হয়ে গেছে মনে হয়, চার্জ নেই। আমি বরং আমার রুমে গিয়ে চার্জে লাগিয়ে দিয়ে আসি। মিম, তুমিও যাও, গিয়ে শুয়ে থাকো। আর তুমি কি করবে? আমি আর একটুখানি এখানে থাকি। না ভাবি, এ কদিন তুমিও অনেক কষ্ট করেছো। আর তাছাড়া ভাইয়া তো ঘুমিয়েই গেছে, তাই না? তাই তুমিও চলো, শুয়ে একটু রেস্ট নিবে। তারপর রিয়া আর মিম তাদের রুমে শুতে গেলেন। আচ্ছা ভাবি, তুমি বিছানাটা ঠিক করো, আমি দেখি ভাইয়ার মোবাইলটা ভালো আছে কিনা। আচ্ছা দেখো। তারপর মিম মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ পর মোবাইলটা অন করে ফ্রেশ হতে চলে গেল। এরই মধ্যে রাজের ফোনে একটা কল এলো। রিয়া কলটা রিসিভ করতেই একজন মহিলা বলতে শুরু করলো, হ্যালো বাবা রাজ, কোথায় তুই? আর এতদিন কোথায় আছিস? তোর মোবাইলটাও বন্ধ, তোর আসার কথা সেই কবে, তুই এখনো আসলি না? হ্যালো, কে বলছেন? এই মেয়ে, এটা রাজের মোবাইল না? হ্যাঁ, রাজেরই মোবাইল, কিন্তু আপনি কে? রাজের মোবাইল তোমার কাছে কেন? কে তুমি? আর রাজ কোথায়? আমি রাজের বউ হই, কিন্তু আপনি কে বলছেন? কি, রাজ বিয়ে করেছে কবে? সেটা আপনাকে বলতে যাব কেন? আর আপনি কে? আমি রাজের মা বলছি, তুমি রাজকে ফোনটা দাও। কি, আপনি রাজের মা? এই মেয়ে, বেশি কথা না বলে তুমি রাজকে ফোনটা দাও। রাজ খুব অসুস্থ, তাই ঘুমাচ্ছে। কি হয়েছে আমার ছেলের? অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি বলছো তুমি এসব? আমার ছেলে এখন কেমন আছে? আর তোমাদের বাসার ঠিকানা আমাকে দাও। রিয়া ভাবছে মহিলাটা কে, বাসার ঠিকানাটা কি দিয়ে দেবো। তারপর সে কি মনে করে যেন ঠিকানাটা দিয়ে দিল। আচ্ছা নিন। আমি কাল সকালেই আসছি। তারপর রিয়া মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মিম এসে বলল, আরে ভাবি, তুমি মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছো যে? না, এমনি একজন মহিলা ফোন দিয়েছিল। কি বললো সে? বললো সে নাকি রাজের মা হয়। কি? আর কি বলেছে? আর কিছু বলেনি, শুধু বলেছে কাল নাকি সে আসবে। আচ্ছা, এসব নিয়ে না ভেবে শুয়ে পড়ো। তারপর সকালে আমি ঘুমিয়ে আছি। এমন সময় কপালে কারো যেন ঠোঁটের স্পর্শ পেলাম এবং সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খোলা দেখে রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আরে আপনি এত সকালে? কিন্তু আমি কি আসতে পারি না? না তা ঠিক নয়, কিন্তু কিন্তু কি? না কিছু না। কিছু না মানে? বলো, বলছি কি বলতে চাইছিলে? না, আমার কাছে মনে হলো আপনি আমাকে। আমি তোমাকে কি? আর তুমি আমাকে এত আপনি আপনি করছো কেন? তাহলে আপনাকে কি বলবো? কেন তুমি করে বলবে, বুঝলে? আর এখন বলো কি বলতে চাইছিলে? আমার কাছে মনে হলো তুমি আমাকে পুরো কথা বলার আগে। ভাইয়া ভাবি, মা তোমাদের দুজনকে ডাকছে, তাড়াতাড়ি নিচে আসো। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে নামলাম। দেখলাম সবাই নাস্তা নিয়ে আমার জন্য বসে আছে। আমরা সবাই নাস্তা করছিলাম। এমন সময় বাড়ির সামনে 5 থেকে 6টা গাড়ি এসে থামলো। কে এলো আবার এত গাড়ি নিয়ে? তুই গিয়ে হ্যাঁ একটু দেখ কে আইছে। যাচ্ছি। এইদিকে গাড়ি আসা দেখে রিয়ার কালকে সেই মহিলার কথা মনে পড়ল। ঠিক তখনই একজন মাঝবয়সী মহিলা রাজের নাম ধরে চিৎকার করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। অপরিচিত মহিলার মুখে রাজের নাম শুনে সবাই খাবার টেবিল থেকে উঠে দাঁড়ালো। আর আমি তখনও খাবার খাচ্ছি। আর মহিলা সোজা এসে আমাকে জোরে ধরে বলল, বাবা, তুই আমাকে ছেড়ে এতদিন এখানে আছিস কেমন করে? হ্যাঁ, আরে কে আপনি? কি পাগলের মতো কথা বলছিস? আমি তোর মা, আর তুই কিনা আমাকে চিনতে পারছিস না? আপনিও তো আমার মা হন।
কি বলছিস তুই এসব? আপনিও মানে কি? ওনারাও নাকি আমার মা বাবা হয়। কি বলছিস তুই এসব পাগলের মতো? বুঝতে পারছি তুই একা একা বিয়ে করেছিস শুনে আমি যাতে রাগ না করি তাই আমাকে না চেনার অভিনয় করছিস। না, বিশ্বাস করুন, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। এই কথা শুনে মহিলাটি কাঁদতে শুরু করলো। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। রিয়ামা, তুই রাজকে নিয়ে ঘরে যা। হ্যাঁ বলুন, আর আপনার কি বলবেন আমি জানি। না, আপনি কিছুই জানেন না। আপনি এটাই বলবেন যে আপনারাই রিয়ার বাবা মা, এই তো? না, আমরা রিয়ার বাবা মা না, আমরা রাজের বাবা মা। আচ্ছা, তাহলে আপনাকে সব খুলে বলি। বলুন। আসলে প্রথমে রাজ আপনাকে চিনতে পারছে না, কারণ রাজের স্মৃতি নষ্ট হয়ে গেছে। কি? হ্যাঁ, এই কারণে হয়তো সে আপনাকে চিনতে পারে নাই। আমি জানতাম আমার ছেলের কিছু একটা হয়েছে, না হলে সে কি করে তার মাকে ভুলে থাকতে পারে? হ্যাঁ। আর আপনারা রাজের মা বাবা হন কি করে? তাহলে শুনুন। তারপর বাবা রাজের ছোটবেলায় সে পালিয়ে যাওয়ার সবকিছু ঘটনা খুলে বলল। সবকিছু শুনে মহিলাটি বলল, তাহলে আপনারাই রাজের মা বাবা? হ্যাঁ, আমরাই সে হতভাগা মা বাবা। আমি একদিন গাড়িতে করে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়ির সাথে রাজের ধাক্কা লাগে। গাড়ির গতি বেশি ছিল না, তাই ওর বেশি কিছু হয়নি, শুধু ওর পায়ে আঘাত পাইছিল। পরে ওকে আমি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। রুগীকে কে আছে? আমি আছি। ওর কি বেশি কিছু হয়েছে ডাক্তার? রুগীর কে আছেন? না, বেশি কিছু হয়নি, শুধু পায়ে একটু আঘাত পেয়েছে। তা কয়দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, যান। বাবা, তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার ঢাকা শহরে আপন বলতে কেউ নেই। তাহলে তুমি এখন থাকো কোথায়? আমি আজই এখানে এসেছি। আর তোমার মা বাবা? তারপরে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। বাবা, তুমি কাজটা একদম ঠিক করনি। এতে তোমার মা বাবা কত কষ্ট পাবে তা একটাবার ভেবে দেখেছো? তা আমি জানি না, কিন্তু আমি আর তাদের কাছে ফিরে যেতে চাই না। এই কথা বলে উঠে দাঁড়াতে গেলাম। আরে আরে, কি করো? ডাক্তার বলেছে তোমাকে রেস্টে থাকতে। না, আমি এখানে থাকবো না। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। একদম চর মারবো একটা। মাকে ছেড়ে কোথায় যাবি শুনি? মা? হ্যাঁ মা, আজ থেকে তুই আমাকেই মা বলে ডাকবি, আর আমার কাছেই আমার ছেলে হিসাবে থাকবি। না, আমি থাকতে পারবো না। কেন পারবি না শুনি? আর যদি কখনো তোর নিজের পরিবারের কথা মনে পড়ে, তখন আমরা দুজন মিলে না হয় দেখে আসবো তাদের। কিন্তু কোনো কিন্তু না। আর তুই এখন ছোট, তোকে এত কিছু কে ভাবতে বলেছে? ছোট মানুষের এত রাগ থাকতে নেই। এখন চল আমার সাথে। আচ্ছা, তাহলে আমি আপনাকে নতুন মা বলে ডাকবো, কেমন? তোমার যেটা খুশি সেটা বলে ডেকো। তারপরে আর কি, মা বাবা ছেড়ে এসে নতুন একটা মা পেলাম। এরপরে একটি গাড়িতে করে আমরা যাচ্ছি। গাড়িটা বড় বাড়ির সামনে এসে থামলো। গাড়িটা থামতে 5 থেকে 6 জন লোক এসে বলতে লাগলেন, ম্যাডাম ম্যাডাম, কোথায় ছিলেন আপনি? সারাদিন অফিসেও যাননি। আরে আরে, সব পরে বলছি। তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ধরে নিয়ে যেতে সাহায্য করো। নতুন মার কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? তারপরে সবাই মিলে আমাকে ধরে নিয়ে একটা রুমের ভিতরে নিয়ে গেল। তারপর নতুন মা আমার কাছে এসে বলল, আজ থেকে এটা তোর রুম। আমি চুপ। কিরে চুপ করে আছিস কেন? রুমটা পছন্দ হয় নাই? না হলে বল, অন্য রুম নিয়ে যাই। না, পছন্দ হবে না কেন, খুব পছন্দ হয়েছে। কাঁদতে কাঁদতে, তাহলে কাঁদছিস কেন? তুমি এত ভালো কেন নতুন মা? অপরিচিত একটা ছেলেকে নিজের সন্তান বলে অধিকার দিলে। দূর বোকা, এখন এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র তুই সম্বল। তুই এখন একটু রেস্ট নে, আর কিছু দরকার হলে আমাকে ডাক দিস, কেমন?
এই কথা বলে নতুন মা চলে গেলেন। আর আমি শুয়ে শুয়ে ভাবছি, কি এই পৃথিবীতে নিয়ম কানুন। মা বাবা আর ছোট বোনের জন্য মনটা খুব কাছে, কিন্তু আমি তাদের কাছে আর ফিরে যেতে চাই না। যদি কখনো বড় হই তাহলে যাবো তাদের দেখা করতে, যাতে কেউ আমাকে চিনতে না পারে। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরি পাইনি। সকালে নতুন মা এসে আমার ঘুম ভাঙালো। আচ্ছা বাবা, কথায় কথায় তো তোর নামটাই জানা হলো না। কি নাম তোর? মা বাবা তো নাম দিয়েছিল রাজ, এখন তুমি আমাকে নতুন করে নাম দাও। না, আমার ছেলের নাম রাজি থাকবে। আচ্ছা। বলেছিলাম কি, চল তোর দেশে যাই। তোর মা বাবা তোকে না পেয়ে কষ্ট পাবে। নতুন মা, তুমি যদি এই কথা বলো, আমি কিন্তু এখান থেকে কেন, এই পৃথিবী ছেড়ে চলে যাব। বেশি বড় হয়ে গেছিস না? আর যদি বাজে কথা বলতে দেখি তাহলে কিন্তু। নতুন মা আর কিছু বলতে পারলেন না, শুধু আমাকে ধরে কাঁদতে লাগলেন। তোর পায়ে ব্যথা কমেছে বাবা? এখন অনেকটা কম। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। পরে নতুন মা খাবার আনতে গেলেন। আমিও আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। বাহ, বাড়িটা তো অনেক বড়, রাত্রেবেলায় টেরি পাইনি। এরপরে নতুন মা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়, আমি লেখাপড়া শেষ করি। এই ছিল আমার ছোটবেলাকার ঘটনা। এখন বর্তমানে ফেরা যাক। শুনলেন তো রাজের ছোট কালের কাহিনী। তাহলে এবার আপনারাই বলুন, রাজ যে আপনাদের ছেলে, তাকে চিনলেন কেমন করে? ভাইয়া আমাকে নিজেই বলেছে। আর তাছাড়া ওর হাতেও একটা জন্মদাগ আছে, সেটা দেখে ওর বাবা ওকে চিনেছিল হাসপাতালে নেওয়ার সময়। আমিও ভাইয়ার হাতে এই দাগ দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু ভাইয়া আমাকে তার পরিচয় সবাইকে বলতে মানা করছিল, তাই আমিও সবাইকে বলি নাই। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। রাজও আমাকে একদিন বলেছিল যে ও বড় হয়ে গেলেও ওর এই জন্মদাগ দেখে ওর পরিবার ওকে ঠিকই চিনতে পারবে। আমার ছেলে জন্মদাগ আর আমি চিনব না? যদি প্রথম দিকে জানতে পারতাম তাহলে কি ওকে আর যেতে দিতাম? মা, রাজকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আচ্ছা, ভালো করেছিস। এটা তাহলে রাজের বউ? তাহলে এখন আমি নীলাকে কি বলবো? নীলাকে? আসলে নীলার সাথে আমি রাজের বিয়ে ঠিক করেছিলাম। রাজ কি রাজি ছিল? ও রাজি থাকা আর না থাকা সমান কথা। আপনার কথা কিছু বুঝলাম না। কারণ ও আমার সিদ্ধান্তের ওপর কখনো কোনো কথা বলেনি। তাহলে আপনি নীলার সাথে রাজের বিয়ে দিয়েন। আমার আর রাজের বিয়ে তখনও হয়নি। বিয়ে হয়নি মানে? ওর কথা তো আমি কিছুই বুঝলাম না। আসলে রাজের সাথে রিয়ার সেই ছোটকালে বিয়ে ঠিক করে রাখছিল তার বাবা। মেয়েটাকে অনেক চেষ্টা করেছিলাম অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই রাজি হয় নাই। আমি এও বলেছিলাম যে রাজ যদি আর কোনোদিন ফিরে না আসে তখন কি করবি, কিন্তু তার ওই এক কথাই, সে রাজকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবে না। এখন আমি কি করি নীলা? মেয়েটা ওর যে রাজকে বড্ড ভালোবাসে, এখন তাকে আমি কি বলি? দেখুন, আপনি যেটা ভালো মনে করবেন। রাজের ব্যাপারে সিদ্ধান্ত এখন আপনিও নেবেন। এখন শুধু একটাই অপেক্ষা, রাজ যেন আবার আগের মতো ঠিক হয়ে যায়। তাহলে আজ আমি বরং আসি। সে কি যায়, মানে আপনি এখানেই থাকেন? আর রাজ তো আপনারই ছেলে। হ্যাঁ, আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না। রাজ সুস্থ হওয়া পর্যন্ত আপনিও আমাদের সাথে থাকবেন। সেটা হয় না। রাজ অনেক দিন অফিসে যায় না, তাই অফিসেও অনেক কাজ বাকি আছে। সেগুলো আমি ঠিক করে আবার 2-3 দিন পরে আসব। আচ্ছা, যান তাহলে। এরপরে নতুন মা চলে গেলেন। ভাবি, তুমি কাঁদছো? কই না তো। ভাবি, আমি সবই বুঝতে পারছি তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। রিয়ার কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ ভাবি, তুমি কেঁদো না। এতদিন যার পথ চেয়ে বসেছিলাম, আজ তাকে কাছে পেয়েও হারাতে হচ্ছে।
আমি বেঁচে থাকতে রাজকে অন্যের হাতে দেখতে পারবো না। ভাবি, আজে বাজে কথা বলো না। দেখো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর অন্যদিকে নতুন মা নীলাকে রাজের সম্পর্কে সব কথা খুলে বললেন, কিন্তু সেও রাজকে ছাড়তে চায় না। তারও একই কথা, জীবন থাকতে রাজকে হারাতে পারবে না এবং খুব জেদি ধরনের। রাজকে সে ঢাকায় এনে চিকিৎসা করবে। পরের দিনই নীলা আর নতুন মা দুজনেই রাজের কাছে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতেই রাজ, রাজ কোথায় তুমি? নীলার চিৎকার শুনে সবাই বাইরে চলে আসে। আরে, আপনি আসছেন, আসুন। আমরা সকালেও আপনার কথা ভাবছিলাম। আমরা এখানে বসতে আসিনি, আমি রাজকে নিতে আসছি। নীলা কি বিয়াদবি হচ্ছে? এরা রাজের আসল বাবা মা। আমি সেটা জানতে চাই না, আমার জন্য রাজের মা শুধু আপনি। মা, তুমি এখানে এসে বসো, আমি রাজকে ডেকে আনছি। আসলে ও এখনো ঘুমিয়ে আছে। না, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি আমাকে রাজের কাছে নিয়ে চলুন। আচ্ছা, ওকে রাজের রুমে নিয়ে যাও। আসলে কিছু মনে করবেন না, ও একটু রাগী। আচ্ছা মা, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে রাজের কাছে নিয়ে যাচ্ছি। নীলা মার পিছন পিছন রাজের রুমে চলে যায়। রুমে প্রবেশ করতে দেখে রিয়া রাজের মাথার কাছে এসে বসে আছে। এটা দেখে নীলা রেগে যায়। এই মেয়ে, তুমি কে? হ্যাঁ, আর রাজের কাছে কি কথা বলছো না কেন? আপনি কে? আর আমাকে এই কথাগুলো কেন বলছেন? আমি নীলা, রাজের হবু বউ। আপনি নীলা? হ্যাঁ। এত সময় নীলা আর রিয়ার কথা শুনে রাজের ঘুম ভেঙে যায়। আপনি কে, আর ওনার সাথে এরকম ভাবে কথা বলছেন কেন? সে কি রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? না, আপনি কে? ঠিক করে দেখো রাজ, আমি তোমার নীলা। না, আমি সত্যি বলছি, আপনাকে চিনতে পারছি না। আচ্ছা, তোমাকে চিনতে হবে না, চলো আমার সাথে। কথাটা বলেই আমার হাত ধরে বাইরে নিয়ে গেল, আর আমিও সাথে সাথে রিয়ার হাত ধরে বলে ফেললাম এবং বলতে লাগলাম, ছাড়ুন আমাকে। রিয়া, ওনাকে আমার হাত ছাড়তে বলুন। না রাজ, তুমি ওনার সাথে যাও। না, আমি ওনার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। আমার কথা শুনে রিয়া চোখে পানি চলে এলো। রাজ, তুমি ওর হাত ছেড়ে দাও আর আমার সাথে চলো। না, আমি আপনার সাথে যাব না, আপনি পচা। এই কথা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে গেলাম, আর তখনই পা ফসকে নিচে পড়ে গেলাম। পড়ে গিয়ে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখলাম আমার মাথার এক পাশে রিয়া আর অন্য পাশে নীলা বসে আছে। দুজনেই কান্না করছে। আরে নীলা, তুমি এখানে কিভাবে? আর আমি এখানে কেন? নতুন মা কোথায়? কি রাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? তোমাকে চিনব না কেন? আর কি হয়েছিল যে আমার? তারপর নীলা রাজকে স্ত্রী হারিয়ে যাওয়ার সব কথা খুলে বলল। রাজের স্ত্রী ফিরে এসেছে এটা দেখে রিয়া কাঁদতে কাঁদতে কেবিন থেকে বের হতে যাবে, ঠিক তখনই রাজ রিয়ার হাতটি ধরে ফেলে। রিয়া, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার সম্পর্কে সবকিছু জেনে গেছো, কিন্তু আমিও তোমাদের কিছু কথা বলতে চাই। সবাইকে একটু ডাকবে? আমি এখনই সবাইকে ডেকে দিচ্ছি। তুমিও কিন্তু আসবে। সবাই রাজের স্ত্রী ফিরে এসেছে এটা শুনে অনেক খুশি। মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। ছোটবেলার ছেড়ে যেয়ে তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি। তুই আমাদের কাছে মাপ চাচ্ছিস কেন? ছেলে যত বড়ই অপরাধ করুক না কেন, মা বাবা সব সময় তাকে মাফ করে দেয়। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। বাবা, তুই মাফ চেয়ে আর আমাকে ছোট করিস না। আমি বুঝতে পারছি আমি কি অপরাধটাই না করেছিলাম সেদিন। আপনাদের কি কিছু বলার আছে? আপনারা কি একটু বাইরে আসবেন? কি কথা ডাক্তার, এখানে বলুন। না, এখানে বলা যাবে না। ডাক্তার সাহেব, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সব সত্যিটা বলছি। তার মানে আপনি সবটাই আগে থেকে জানতেন? হ্যাঁ ডাক্তার। কি কথা ডাক্তার? আর আপনারা এসব কি বলছেন? ওনার মুখ থেকে শুনুন। নতুন মা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার কাছ থেকে জীবনে কোনো কথাই আমি লুকাইনি, কিন্তু এটা কথা তোমার থেকে আমি লুকাতে পারিনি। কাঁদতে কাঁদতে। কি কথা বাবা, বল আমাদের। ডাক্তার, আপনি বলুন কি কথা। আসলে আমি বুঝতে পারছি এমন একটা কথা নিজের মুখে বলা কতটা কষ্টের, তাই আমি বলে দিচ্ছি। রাজ,
আর এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার, আপনার কথা ভুল হচ্ছে। দেখুন, যেটা সত্যি আমি সেটাই বলছি। উনি এখন লাস্ট স্টেজে আছে, হয়তোবা আর কয়দিন বাঁচতে পারবে তা আর বলতে পারবো না। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। বাবা, বল না, ডাক্তার যা বলেছে সব মিথ্যা বলেছে? হ্যাঁ বাবা, বললো না, ডাক্তার যা বলছে সবই মিথ্যে। বাবা, তুমি তো একটু সবাইকে বোঝাও, সবাই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ভাইয়া রে, তুই বলেছিস মা বাবাকে তোর পরিচয় দেওয়ার পর তুই আর আমাদের ছেড়ে কোথাও যাবি না, তাহলে এ কি হয়ে গেল রে ভাইয়া? লক্ষ্মী বোন আমার একদম কাঁদে না। দেখ, এখন তো মা বাবাকে তোকে দেখে রাখতে হবে। তুই মনে করিস যে তোর ভাই আর কোনোদিনও তুই খুঁজে পাসনি। কি করে মনে করবো রে ভাইয়া, তুই বলে দে, আমি যে পারবো না। বোন আমার একদম কাঁদে না। তুই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। নীলা, রিয়া, তোমরা আমার কাছে আসবে? তারপর তারা দুইজন রাজের দুই পাশে কাঁদতে কাঁদতে বসলো। দেখো রিয়া, আমি সব শুনেছি। তুমি ছোটবেলা থেকে আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু দেখো আমি এক আঘাতে আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। প্লিজ তুমি এমনটা বলো না, আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি আমাকে মাফ করে দাও, দেখবে তুমিও একদম ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। আরে আমি তো তোমাকে সেই কবে মাফ করে দিয়েছি। নীলা, তুমিও আমাকে মাফ করে দিও। তোমার কথাগুলো আমি রাখতে পারলাম না। তুমি প্লিজ এসব বলো না, আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। দূর পাগলি, দেখলা না ডাক্তার কি বললো? আমি ডাক্তারের কথা বিশ্বাস করি না। রিয়া, নীলা, তোমরা দুজনেই আমার একটা কথা রাখবে। চলো। আমি মরে গেলে কেউ কাঁদবে না, আর দুজনে মন খারাপ করবে না, আবার নতুন করে জীবন শুরু করবে। কথা দাও? দুজনেই চুপ করে, মুখে কোনো কথা নেই, শুধু কাঁদছে। বাবা, তোমরা আমার নতুন মাকে দেখে রেখো। আমি ছাড়া তো আমার নতুন মার কেউ ছিল না এই পৃথিবীতে। আর দেখো, আমি আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। এখন যে আর কেউ থাকলো না। বাবা, তোর কিছু হবে না, আমি তোকে পৃথিবীর সেরা ডাক্তার দেখাবো। তোকে সুস্থ করার জন্য আমি সব করতে পারি। আমার কি ভাগ্য, এতদিন পর সবাইকে পেলাম। তাদেরকে হারাতে হচ্ছে, হয়তোবা আল্লাহ এমনটা চেয়েছিলেন। আর কিছু বলতে যাব, তখনই আর কোনো কথা বলতে পারলাম না। ডাক্তার, ডাক্তার, তাড়াতাড়ি আসুন। দেখুন আমার ছেলেটা যেন কেমন করছে। ও মাই গড, দেখি আপনারা সবাই বাইরে যান। তারপর আমাকে অপারেশনে থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় 2 থেকে 3 ঘন্টা অপারেশন পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো, কিন্তু তাদের মুখে কোনো হাসি নেই। ডাক্তার বের হওয়ার সাথে সাথেই তারা ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার রাজ কেমন আছে? সরি, রাজকে আমরা বাঁচাতে পারিনি। রাজ আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, রাজ মারা গেছে। রাজ সবাইকে ছেড়ে, মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে নাগরাত দেশে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তো কিছু কিছু গল্প অসমাপ্তই থেকে যায়। গল্পটা প্রথম দিকটা আমাকে খুব ভালো লাগছিল, কিন্তু শেষের দিকটা যে এমনটা হয়ে যাবে আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আমার গল্পটা এরকমই অসমাপ্ত।